সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি, কেননা আমাদের এই প্রোগ্রামটা 1:30 সময় কথা ছিল, এখন 3:30 বাজে। আমাদের কিছু ব্যস্ততার কারণে আমরা একটু লেট করে আসা করেছি, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন এবি পার্টি মনোনীত বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম ইফতি। তার আগে আমরা একটু আমাদের জনগণ যারা বসে আছে তাদের পরিচয়টা দিয়ে দিতে চাই, কেননা সব ক্ষেত্রে পরিচয়টা আগে দরকার। সেটা হচ্ছে আমাদের সব থেকে ডানে যিনি বসে আছে নাসিরউদ্দিন, উনি হচ্ছে এবি পার্টি মঙ্গলহাট উপজেলার সদস্য সচিব। তারপরে যিনি আছেন মোহাম্মদ রাগিব ফরাজি, উনি হচ্ছে মঙ্গলহাট উপজেলা আহ্বায়ক। আর আমাদের যিনি প্রার্থী আছেন উনি হচ্ছে আমিনুল ইসলাম ইফতি, উনি পেশার একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবিদুল হক, আমি বাগেরহাট জেলার সদস্য সচিব। আর আমাদের পাশে যিনি বসা আছেন শেখ মুস্তালিম, হচ্ছে আমাদের যে অঙ্গ সংগঠন আছে যুব পার্টি বাগেরহাট জেলার একজন সদস্য। তা আপনাদের সামনে এখনই হয়তো বা আমরা দিয়ে দেবো, বক্তব্য প্রদান করবেন বাগেরহাট 1 আসন অর্থাৎ মঙ্গলহাট ফকিরহাট চিতলমারি আসন থেকে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিনুল ইসলাম ইফতি। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বিলম্বে শুরু করার জন্য দুঃখিত, আপনাদের কষ্ট হয়ে গেল। আজকে আমি আমার বাংলাদেশ পার্টি এবং এনসিপি যে জোট, গণতান্ত্রিক সংস্কার জোট, তার প্রার্থী হিসাবে বাগেরহাট 1 আসন অর্থাৎ মোল্লাহাট, চিতলমারি এবং ফকিরহাট থেকে নির্বাচন করার জন্য আজকে আমি বাগেরহাট জেলা প্রশাসকের অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই আসন থেকে আমি জনগণের সমর্থন এবং জনগণের ভোটের জন্য একজন প্রার্থী। দীর্ঘ একটা সময়ের পরে, সরকার পরিবর্তনের পরে যে নতুন রাজনৈতিক ব্যবস্থার উদ্ভব হয়েছে এবং বাংলাদেশে আগামী দিনের দুর্নীতি, বৈষম্য এবং অবিচার দূর করার ক্ষেত্রে যে জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা দরকার, সেটা আমরা সবাই ফিল করি এবং তা বাস্তবায়ন করার জন্যই আমি একজন পেশাজীবী হিসাবে গত প্রায় 30 বছর মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম, লড়াই, মতামত তৈরি করা, বক্তব্য দেওয়া, এগুলো করে আসছি এবং তারই প্রেক্ষিতে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হচ্ছি। আমি বিশ্বাস করি আমার যে যোগ্যতা, যে দক্ষতা এবং যে সততা আছে, তা এই অঞ্চলের, এই আসনের যে 3,52,000 ভোটার আছেন এবং তাদের পরিবার আছেন, যদি আমি নির্বাচিত হই তাহলে তাদেরকে আমি সর্বোচ্চ সেবা তথা তাদের উন্নয়ন, তাদের অগ্রগতি করতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা, আমার যে পেশাগত অভিজ্ঞতা, শিক্ষাগত অভিজ্ঞতা, আমার যে রাজনৈতিক অবস্থান এবং আগামী দিনের যে রাজনৈতিক সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই আসনের মানুষেরা বিচার করবেন এবং তারা সেইভাবে সিদ্ধান্ত দেবেন। আজকে শুধুমাত্র আপনাদের কাছে পরিচিত হতে আসা, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, যদি কোনো কিছু আপনারা জানতে চান। এবি পার্টি হচ্ছে একটি নতুন ধারা রাজনীতি, মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র, একটি ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করাটাই হচ্ছে এবি পার্টির লক্ষ্য। এবং আমাদের যে জোট, এই জোট সম্প্রসারিত হচ্ছে এবং নির্বাচনের পূর্বে হয়তো এই জোট আরো বেশি সম্প্রসারিত হবে আর কি। এখন এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি সহ আমরা নির্বাচন করছি এবং আগামীতে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা, বিশেষ করে জুলাইয়ে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে নতুন রাজনীতির গণ আকাঙ্ক্ষা, সেটি হয়তো আগামী নির্বাচনে পুরস্কৃত হয়ে উঠবে। আমি এই অঞ্চলের মানুষের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাই, আবেদন জানাই, আপনারা কখনোই কোনো অযোগ্য, অসৎ, দুর্নীতিবাজ, নীতিহীন
এবং কালো টাকা ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার বা নির্বাচিত হওয়ার যে লিপ্সা, সেটা আপনারা ত্যাগ করবেন, জনগণকে অবহিত করবেন, সচেতন করবেন। কারণ এর মাধ্যমে, নির্বাচিত হওয়ার মাধ্যমে এই অঞ্চলের মানুষকে এবং এই দেশকে দেওয়ার মতো কোনো কিছু আসলে তাদের থাকে না। হয়তো নামের শেষে এমপি যুক্ত হয়, সংসদে 5 বছর যায় বা যাবেন তারা, কিন্তু যোগ্যতা যদি না থাকে, সততা যদি না থাকে, অ্যাকাউন্টেবিলিটি এবং স্বচ্ছতা যদি নিশ্চিত না করা যায়, তাহলে আমরা এই যে বাংলাদেশটা 18 কোটি মানুষ, যার 80% লোক এখনো দারিদ্র, আমরা এটাকে বদলাতে পারবো না। তো আজকে প্রথম দিনে এটাই আমার বক্তব্য। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমি সেটা আপনাদেরকে জানাতে পারি। এবিপার্টিকে সাধারণ জনগণ কেন ভোট দেবে, এবিপার্টিকে কেন ভোট দেবে, এবং আপনারা যদি ক্ষমতা আসেন আপনারা বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল বা অক্ষাংশটা এক মানুষের জন্য আপনারা কি করবেন, আপনাদের কি পরিকল্পনা? বাংলাদেশে গত 54 বছরের যে রাজনীতি, সেই রাজনীতি যদি আপনি দেখেন, সেই রাজনীতি হচ্ছে দুই ধারা রাজনীতি চলে আসে। একটা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি, আর একটা হচ্ছে আদর্শ বা মতবাদ কেন্দ্রিক রাজনীতি। এবি পার্টির রাজনীতির পার্থক্য হচ্ছে, এবি পার্টি হচ্ছে রাষ্ট্র এবং নাগরিকের ভিতরে যে দেনা পাওনা, সেটা নিয়েই এবি পার্টির যাবতীয় কার্যাবলী, অর্থাৎ নাগরিকের অধিকার এবং সেবা। জনগণ রাষ্ট্রকে ট্যাক্স দেয়, বিনিময়ে জনগণ রাষ্ট্রের কাছ থেকে তার প্রাপ্য অধিকার এবং প্রাপ্য সেবাগুলা সে পাওয়ার অধিকার রাখে। উন্নত বিশ্বের মতো আধুনিক সময়ে যে রাজনীতি সারা দুনিয়াতে চলে আসছে, সেই রাজনীতিটাই এবি পার্টি ফলো করে, অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট গঠনের জন্য অধিকার এবং সেবার রাজনীতি। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো পরিবার বা কোনো ধর্ম বা কোনো আদর্শ বা কোনো মতবাদ বিবেচ্য বিষয় না। আগামী দিনে এই নতুন ধারার রাজনীতি টিকে থাকবে। এই পরিবারতান্ত্রিক বা আদর্শতান্ত্রিক যে রাজনীতি, সেই রাজনীতি মানুষের সমস্যা সমাধান করতে পারবে না। জনগণ, আমরা আশা করি এবং বিশ্বাস করি দৃঢ়ভাবে, জনগণ আগামীতে এই নতুন ধারার রাজনীতি গ্রহণ করবে। সেটা এবি পার্টি নামে হোক বা অন্য পার্টি নামে হোক, আগামী রাজনীতি হবে অধিকার এবং সেবার রাজনীতি, জবাবদিহিতার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আপনাদের আর কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে আমরা যদি শেষ করতে পারি একটা প্রশ্ন করে আপনাকে। আমরা দেখতে পাই যে বিভিন্ন সরকারি কর্মকর্তা অতীতে, যেমন অতীতে যে দলটি ক্ষমতায় ছিল, ওই সময় আমাদের উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, এবং রাজনৈতিক যারা ব্যক্তি ছিল এরাও প্রতিদিন সরকারি বিভিন্ন বাজেটের অর্থ প্রতিদিন ব্যাংক থেকে লাখ লাখ টাকা তুলে নিয়ে গেছে। কাজ করেনি, তাও 1 টাকা তুলে নিয়ে গেছে। এই যে ব্যাপক হারে পুকুর চুরি হয়েছে, দুর্নীতিগুলো হয়েছে, এইটা আপনারা কি মনে করেন যে এটা আপনারা, মানে এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি, যদি আপনারা আমার সবাইকে বলতেন কি করবেন? ভালো প্রশ্ন। একটা জিনিস দেখেন, রাজনীতি কোনো ব্যক্তির পেশা হইতে পারে না। রাজনীতি করে যদি কারো পরিবার চলে, কারো সংসার চলে, কারো সম্পদ হয়, তার মানে হচ্ছে সে জনগণের অর্থ, সেটা ট্যাক্সের টাকা হোক অথবা কোনো নিরীহ কোনো নির্দোষ মানুষকে বেকায়দায় ফেলে টাকা নেওয়া হোক, সেই কাজগুলো সে করছে। এবি পার্টির রাজনীতি যদি আপনারা একটু দেখেন, আমাদের ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, আমাদের কারোরই রাজনীতি পেশা না। আমরা কেউই রাজনীতিকে পেশা হিসেবে নেওয়ার কোনো পথ রাখি নাই। সুতরাং বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন আমরা চাচ্ছি, এবং আমরা খুব আশঙ্কা নিয়ে এখনো চিন্তা করছি যে রাজনীতির যে পেশা করা, রাজনীতিকে ভাগ্য পরিবর্তনের যে মাধ্যম করা, সেটা যদি জনগণ সচেতনভাবে ত্যাগ না করে, জনগণ যদি সচেতনভাবে তাকে প্রতিরোধ না করে, তাহলে নাম বদল হবে, দল বদল হবে, কিন্তু সিস্টেমটা বদল হবে না। সুতরাং আপনাদের মতো যারা সচেতন সাংবাদিক, এটা সাংবাদিকতার দায়িত্বের জায়গা থেকে, নাগরিক দায়িত্বের জায়গা থেকে আপনি যাকেই ভোট দেন, আপনাকে নিশ্চিত করতে হবে যে সেই দলের নেতা এবং কর্মীরা, দলের সভাপতি থেকে দলের তৃণমূল কর্মী পর্যন্ত, রাজনীতি যেন তার লুটপাটের জায়গা না হয়। প্রশ্ন হচ্ছে, কেন এটা শুধুমাত্র এবি পার্টি পারবে?
কারণটা হচ্ছে আমরা যে রাজনৈতিক কাঠামো গড়ে তুলেছি সেই ক্ষেত্রে দলের চেয়ারম্যান থেকে শুরু করে দলের তৃণমূল পর্যন্ত প্রত্যেক ব্যক্তি দলের ভিতর এবং দলের বাইরে প্রতি মুহূর্তে জবাবদিহিতার সম্মুখীন হয়ে আসছেন এবং আগামীতেও হবেন। আমাদের রাজনৈতিক দলে আমরা কোনো ভাইকে বা কোনো আপাকে কোনো সেজদা দেই না। আমাদের কোনো নেতাকে সমালোচনা করলে, প্রশ্ন করলে বিনিময়ে তার পদও যাবে না, বা তাকে বাঁকা চোখে দেখাও হবে না, বা তাকে সাইড করে দেওয়া হবে না। আমরা একেবারে ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সর্বোচ্চ গণতন্ত্র প্র্যাকটিস করি, জবাবদিহিতা প্র্যাকটিস করি। ফলে কোনো ব্যক্তি দুর্নীতি করলে সে ওই পদে সে থাকতে পারবে না। হয়তো পদে যে দুর্নীতি করতে পারে, কিন্তু যদি এরকম কোনো অভিযোগ আসে এবং প্রমাণ হয়, তাহলে নিশ্চিতভাবে দলের ভিতরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা যদি সরকারে যাই, নির্বাচিত হই এবং সরকারে যাই, সেক্ষেত্রে জুলাই সনদের মতো দুর্নীতি দমন কমিশন, স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীন পুলিশ বিভাগ, বিচার বিভাগ অলরেডি স্বাধীন হয়ে গিয়েছে। এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এই কাজগুলো আমরা আরো দৃঢ়ভাবে করব। এটা করব আমাদের নিরাপত্তার জন্য, আমাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য, আগামী দিনের একটা নিরাপদ বাংলাদেশের জন্য। আপনারা কোনো জোটের সঙ্গে যুক্ত হয়েছেন কিনা? এভরিবডি 8 দলের সঙ্গে জোট করবে, তো আপনারা জোটে যাবেন কিনা? জোটে না যান তাহলে আপনারা আমাদের 300 আসনের প্রার্থী দিতে পারবেন কিনা? অলরেডি আমাদের তো একটি জোট হয়েছে, গণতান্ত্রিক সংস্কার জোট। এটা আপনার এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে একটি 3 দলীয় জোট হয়েছে। আর এর বাইরে প্রধান যে দুটি দল আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা বাংলাদেশ জামাত ইসলামী, উভয় দলের সাথে আমাদের আলোচনা চলছে এবং আমরা আশা করি হয়তো কারোর সাথে কোনো সমঝোতা হতে পারে। যেটা জনগণ যেটা প্রেফার করবে, যেটা জনগণ যেটা পছন্দ করবে, আমরা সেটাই করব। অধিকাংশ জনগণ যে বিষয়টিকে সাপোর্ট করবে, আমরা রাজনৈতিক দল হিসাবে সবসময় জনগণের সাথে ছিলাম এবং থাকবো। ধন্যবাদ ভাই। আমার একটা প্রশ্ন, এটা হলো বর্তমান সমসাময়িক যে একটা বিষয়, আমি বাংলাদেশের যে মিডিয়া জগৎ, এখানে বাংলাদেশের মিডিয়াতে প্রথম আলো বা ডেইলি স্টার একটা ক্লাস অন মিডিয়া, জি, তাদের প্রতি যে একটা অ্যাটাক হচ্ছে আমি জানি, এই বিষয়ে আপনার একটা মন্তব্য চাচ্ছি। আর একটা হলো যে আমাদের বাগেরহাটের যে 3টে উপজেলা, মোল্লাহাট, ফতিরহাট এবং শীতলমারি, এই শীতলমারি একটা ব্যাপক যুব সমাজ রয়েছে এবং আমাদের এই একটা বড় প্রবলেম মাদক, এবং এই 3টি উপজেলাতে এই মাদকের একটা বড় ধরনের আড্ডা। আপনি নির্বাচিত হলে এই যুব সমাজের তরুণদের কিভাবে আপনি মাদক থেকে ফিরায় আনার উদ্যোগ নেবেন? আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে যে হামলাটা হয়েছে, এটা একটা পত্রিকার উপরে, একটা মিডিয়ার উপরে এই সময় এসে এই হামলাটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত ন্যাক্কারজনক। এবং এই বিষয়ে সরকারের প্রস্তুতি আরো আগে থেকে নেওয়া উচিত ছিল। বিশেষ করে শহীদ ওসমান হাদি যখন সিঙ্গাপুরে মারা যান, সাথে সাথে যে সকল সেন্সিটিভ জায়গাগুলো আছে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, বিচি, ছায়ানট সহ আরো কিছু যদি স্থাপনা থেকে থাকে, তার নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এটা মোতায়েন করা উচিত ছিল বেশি আকারে। সরকার সেটা করতে পারে নাই, সরকার হয়তো সেটা বোঝে নাই, বা গোয়েন্দা তথ্য ছিল না। ইভেন কি হয়তো যখন এই অ্যাজিটেশন বা এই উত্তেজনাটা ছড়ায়, তখনও সরকার দ্রুত ব্যবস্থা নিলে হয়তো এটা অ্যাভয়েড করা যেত। কোনোভাবেই কোনো মিডিয়া অফিস জ্বালিয়ে দেওয়া এবং সাংবাদিকদের যে 35 জন সাংবাদিকের যে জীবন একটা মহা হুমকির মুখে পড়েছিল এবং আমরা বেঁচে গেছি, ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট থেকে আমরা সেফ হয়ে গেছি, যে এই 35 জন সাংবাদিক যদি দগ্ধ হতেন কি হতেন। এই হামলার ওই মুহূর্তে আমি নিন্দা জানাই আমার ফেসবুকে, এবং এই ধরনের আইন শৃঙ্খলার মানে হাতে তুলে নেওয়া, এটা মানে একের পর এক সন্ত্রাস বা একের পর এক রাষ্ট্রকে অকার্যকর করে দেয়। প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিকতা বা সম্পাদকীয় নীতির ব্যাপারে অনেকের সমালোচনা আছে। সেই সমালোচনার ব্যাপারে প্রকাশ্যে সমালোচনা হওয়া উচিত। যদি তাদের কোনো দায় থেকে থাকে, তাহলে দরকার হলে তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি। কিন্তু কোনোভাবেই একজন ব্যক্তির মত প্রকাশের জন্য, একজন ব্যক্তির লেখনির জন্য
তার অফিস বা তার বাসা বা তার ব্যক্তি নিরাপত্তা হুমকিতে ফেলে দেওয়াটা একেবারেই সমর্থনযোগ্য নয়। কিন্তু দুটা বিষয় মাথায় রাখতে হবে, যে ঘটনাটা ঘটছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত নিন্দনীয়। পাশাপাশি জনগণের একটা বড় অংশের যে ক্ষোভ বিরাজমান, সেই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার, ক্ষেত্রবিশেষ বিচার হওয়া দরকার, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কারণ হচ্ছে, জনগণের ক্ষোভকে যদি প্রশমন না করা হয়, হয়তো সাময়িক তাকে চেপে রাখা যায়, কিন্তু পরবর্তীতে যদি এই ক্ষোভ আবার ব্যাক করে, সেটা আরো ভয়ঙ্কর ভাবে আসে আর কি। দ্বিতীয়ত হচ্ছে, আমি আপনাদেরকে একটা আমার আমার সমাজসেবার জায়গা থেকে আপনাদেরকে একটা তথ্য দিই। আমি একটা ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন নিয়েছি, জেআরএম ফাউন্ডেশন। এটা এনএসআই থেকে অলরেডি ক্লিয়ারেন্স হয়েও গিয়েছে। আমি হয়তো 1 মাসের ভিতরে ফাউন্ডেশন এবং এনজিও আকারে এটা নিবন্ধন নিতে পারবো। এই অঞ্চলের তরুণদের মাদক থেকে রক্ষা করার জন্য যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে এই অঞ্চলের তরুণদেরকে সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে। এর ভিতরে প্রথম কাজ হচ্ছে, যদি তারা ছাত্রছাত্রী হয় তাদের লেখাপড়া নিশ্চিত করতে হবে। একজন জনপ্রতিনিধি হিসাবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশের এই বেকারত্ব এবং মাদকের সময় যে স্থানীয় যে সকল মেম্বার, চেয়ারম্যান আছে এবং গার্ডিয়ান আছেন, তাদের সাথে বসে এই তরুণদেরকে চিহ্নিত করা, তরুণদেরকে সচেতন করা, এবং কোনো তরুণ যদি ড্রাগের সাথে অ্যাটাচ হয়ে যায়, তাহলে তাকে রিহ্যাবিলিট করার জন্য যা যা করা সেটা করতে হবে। তার আগে এই অঞ্চলে মাদকের সাপ্লাই বন্ধ করতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদেরকে কঠোরভাবে চিহ্নিত এবং কঠোরভাবে মাদকের সাপ্লাই বন্ধ করতে হবে। মাদকের সাপ্লাই বন্ধ করতে হবে। যদি ছাত্রছাত্রী হয়, তাদের লেখাপড়ার দিকে ফিরিয়ে নিতে হবে। তাদের এই গতানুগতিক লেখাপড়া, নোট বই, গাইড বই মুখস্থ করা লেখাপড়া শুধু না, এর সাথে আরো দক্ষতা বৃদ্ধিমূলক কাজ তৈরি করতে হবে, যাতে তারা উপার্জন করতে পারেন বা তারা আরো বাইরের দিকে প্রসারিত হইতে পারেন। তাদের খেলাধুলার, আমি মনে করি শিশু থেকে শুরু করে তরুণ পর্যন্ত, এই অঞ্চলে যেহেতু মাঠের অভাব নাই, খেলাধুলার জায়গার অভাব নাই, স্পোর্টসের খেলাধুলার ব্যবস্থা করতে হবে এবং তরুণদেরকে সামাজিক কাজের সাথে সম্পৃক্ত করতে হবে জনপ্রতিনিধিদের। যদি এটা করা যায়, তাহলে এই তরুণদের মাদক থেকে ফিরিয়ে আনা যাবে। এবং আমি আমার দেখা মতে, একটা ছেলে বা মেয়ে যখন মাদকাসক্ত হয়ে যায়, ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়। আমি তাদের কষ্টটা খুব ভালো করে বুঝি। যদি আমি নির্বাচিত হই, ইট উইল বি ওয়ান অফ দ্য প্রায়োরিটি অফ মাই ওয়ার্ক, যে মাদক থেকে তরুণদেরকে ফিরিয়ে আনা এবং মাদকের বিস্তার রোধ করা। এটা আমার ন্যাশনাল, আমার কমিটমেন্ট, নট অনলি ফর দিস কনস্টিটিউয়েন্সি, আমি পুরো বাংলাদেশে এটা নিয়ে কাজ করব। আমার একটা প্রশ্ন আছে, যে আমাদের বাগেরহাট এক এলাকা, মূলহাট বাগেরহাট, মূলহাট চিতলমারি ফকিরহাট, এখানে অধিকাংশ ফ্যামিলি কৃষির উপর নির্ভর করে। কৃষির ক্ষেত্রে আপনি বা আপনার দল সরকার কি পদক্ষেপ গ্রহণ করে? আমি অলরেডি 12 দফা একটা ইশতেহার লেখা শেষ করেছি। এটা আমি যেদিন সরকারিভাবে এটা ঘোষণা হবে, সেদিন আপনারা লিখিতভাবে জানতে পারবেন। এই অঞ্চলে কৃষির উন্নয়নের জন্য যে জিনিসটা করতে হবে, 3টা জায়গায় ডেভেলপমেন্ট করতে হবে। প্রথমত হচ্ছে, কৃষকদেরকে জ্ঞানগত যদি কোনো ঘাটতি থাকে, অর্থাৎ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, বিশেষ করে চিংড়ি চাষ সহ পোল্ট্রি, ডেইরি এবং ফিশারির যে ক্ষেত্রে যা আছে, এটা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, কৃষকদের অর্থায়নের সমস্যা থাকে, ফাইন্যান্সের সমস্যা থাকে, যে একজন কৃষক কৃষিকাজ করবেন, কিন্তু তার দেখা যায় যে এটার জন্য যে পুঁজি দরকার, গরু বা ছাগল বা হাঁস বা মুরগি বা মাছ বা সবজি করতে, এটা তার থাকে না। তো উচ্চ সুদে টাকা তাকে ঋণ নিতে হয়, অথবা মৌসুম চলে যায়, এরপর সে শুরু করতে পারে। সুতরাং এই অঞ্চলে ব্যাপক নিরাপদ কৃষি ফাইন্যান্সের ব্যবস্থা করতে হবে, এবং এটা নিবিড় ভাবে একেবারে জনপ্রতিনিধিকে অ্যাক্টিভ থেকে। আর একটা হচ্ছে মার্কেটিং এর ব্যবস্থা করা, অর্থাৎ এই যে উৎপাদিত কৃষি পণ্যটা হবে, এইটার যাতে তারা ভালো দাম পায়, তারা যাতে এটা জাস্ট ফরিয়াদের কাছে, পাইকারদের কাছে অল্প মূল্যে বিক্রি না করে দেয়, এই জন্য সাপ্লাই চেইনটা ডেভেলপ করতে হবে। এই 3টা উপজেলায় যদি আমরা কিছু জায়গা তৈরি করতে পারি, যেখানে কৃষকরা তাদের পণ্য নিয়ে আসবে এবং ওই পণ্যটা ওখান থেকে সরাসরি সমবায়ের ভিত্তিতে হোক বা ব্যবসায়িক ভিত্তিতে হোক, সরাসরি ঢাকা বা খুলনা বা চট্টগ্রামে চলে যাবে, তাহলে তার পণ্যটা অবিকৃত থাকবে না এবং সে ভালো দাম পাবে। সুতরাং বাজার তৈরি করতে হবে, এটা সবার ভিত্তিতে। যেমন আমাদের দেখবেন সিএনবি রাস্তার পাশে বাজার হয়ে আছে বাগেরহাটে যেতে। এরকম যদি আমরা 3টে উপজেলায় বাজার করতে পারি, একটা 1 বিঘা বা 2 বিঘা জমি নিয়ে একটা টিন শেড করে দিতে পারি, তাহলে 12 মাস ওইখানে
আপনি পান বেচতে পারবেন, সিজনাল ফসল বেচতে পারবেন, মাছ বেচতে পারবেন, সবকিছু করতে পারবেন এবং এটা করা সম্ভব, এটা খুবই সম্ভব। এবং এটা করলে আপনার একটা ব্যাপক কর্মসংস্থান, নতুন করে আরো 30-50 হাজার কর্মসংস্থান বাড়বে। ধন্যবাদ।